ঘন জঙ্গলের মধ্যে এক লোক থাকতো। সেই লোকের নিজের ঘর বাড়ি বলে কোনো কিছুই ছিল না। তার আপন বলতে ছিল শুধু সেই জঙ্গলের পশু পাখি ইত্যাদি। সবকিছু নিয়েই তার জীবন খুব সুন্দরভাবে কেটে যেত। তার কাজের মধ্যে ছিল খাওয়া দাওয়া আর সেই পশু পাখিদের সাথে সারাদিন খেলা করা। বাবা, তুমি তো প্রতিদিনই জঙ্গলে আসো শিকার করার জন্য, কিন্তু তুমি তো একটা দিনও শিকার করে রাজমহল পর্যন্ত নিয়ে যেতে পারো না। আমার মনে হয় না তুমি আজকেও শিকার করতে পারবে। আমি বলে দিচ্ছি, আমার কথা মিলিয়ে নিও, তুমি আজকেও শিকার করতে পারবে না। কি বলিস তুই? আমি স্বীকার করতে পারবো না? আমিও তোকে আজকে স্বীকার করে দেখিয়ে দেব। আমি আজকে স্বীকার না করে এই জঙ্গল থেকে যাবই না। স্বীকার করে তবেই আমি আজ রাজমহলে ফিরে যাব। আমি যদি রাজা হয়ে থাকি, স্বীকার তো আমি করবই করব। বাবা, আমি জানি তুমি কত পারো। পারলে আমি জ্ঞান হওয়ার পর থেকে একবার হলেও তোমাকে একটা পাখি হলে অন্তত শিকার করতে দেখতাম। আরে চুপ 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 চুপ। একদম ঠিক কথা বলছিস। ওই দেখ একটা পাখি। দাঁড়া, আমি তোকে ওই পাখিটাই শিকার করে দেখাবো। কি ব্যাপার? হঠাৎ করে এই জঙ্গলে গুলির আওয়াজ কিভাবে? বিষয়টা তো দেখতে হচ্ছে। এই বলে সে সেইখান থেকে হাঁটতে শুরু করে। সেই লোকটি সেইখান থেকে দ্রুত পায়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখতে পায় তার সামনে রাজার মেয়ে পাখি শিকার করায় অত্যন্ত ভাবে ব্যস্ত হয়ে আছে। রাজা একটা পাখির দিকে বন্দুক তাক করে গুলি চালিয়ে যাচ্ছে। তখন সেই লোকটি অত্যন্ত বিনয়ের সুরে রাজাকে বলতে থাকে, এ কি রাজামশাই, আপনি কি করছেন? আপনি আর যাই হোক কোনো নিরীহ প্রাণীর প্রাণ নিতে পারেন না। এরা তো এই জঙ্গলের নিরীহ পশু পাখি। তারা না আপনার কোনো ক্ষতি করেছে আর না কোনো সময় করবে। আপনি রাজা, আপনার কাজ তাদের প্রাণ বাঁচানো। আপনি আপনার শখ পূরণ করার জন্য কখনো নিরীহ প্রাণীদের জীবন নিয়ে খেলতে পারেন না। সেই লোকটির এই রকম কথা শুনে রাজার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যায়। তার সঙ্গে তার মেয়েও প্রচন্ড রেগে যায়। তখন রাজা আর তার মেয়ে বলতে থাকে, কি বললি? তোর মতো ফকিন্নি একটা লোক আমাকে এইভাবে কথা বলার সাহসটা পায় কোথায়? আমি এই রাজ্যের রাজা। এই রাজ্য আমার, জঙ্গল আমার, আমার যা ইচ্ছা আমি তাই করব। তুই বলার কে রে? পরে তো আছিস ফকিরদের মতো আমার দানে পাওয়া সেই সামান্য চাকরের জামা কাপড়। আমার সামনে সেরকম বড় গলায় কথা বলার সাহস রাখিস কিভাবে তুই? আরে, আমার বাবা তো ঠিকই বলেছে, তোকে দেখে তো একটা ফকিন্নির বাচ্চা মনে হচ্ছে। নিজের তো মনে হয় বাড়ি ঘরও নেই, তুই কিনা আমার বাবার সঙ্গে মুখে মুখে কথা বলিস। আমার বাবা এই রাজ্যের রাজা, ভুলে যাস না। আমার বাবা যদি চায় যখন তখন তোর গর্দান নিতে পারে। রাজা আর রাজার মেয়ের এই রকম কথা শুনে লোকটি তখন বলতে থাকে, হ্যাঁ রাজকুমারী, আপনি ঠিকই বলেছেন। আমি গরিব মানুষ, আমার থাকার কোনো জায়গা নেই। আর আমার থাকার কোনো জায়গা নেই, বাড়িঘর নেই, জন্যই এই পশু পাখি নিরীহ প্রাণীদের উপর আমার এতটা মায়া। আমি এদের সাথে আমার পুরোটা জীবন এই জঙ্গলেই কাটিয়ে দিয়েছি। আর সেই জন্যই তাদের প্রতি আমার এক অদৃশ্য মায়া কাজ করে। সেই মায়ার জন্যই আমি আপনাদেরকে বাধা দিচ্ছি। আর রাজামশাই, আপনি দয়া করে আমার উপরে রেগে যাবেন না। আমি আপনাকে কোনো কথাই খারাপ ভাবে বলিনি। আমি শুধু আপনাকে একটু নিষেধ করলাম এই অসহায় নিরীহ প্রাণীদের জীবনটা না নেওয়ার জন্য।
কাঠুরিয়ার এইরকম কথা শুনে রাজা আবারও ক্ষিপ্ত হয়ে তাকে বলে, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তুই তো আমার শিকার করায় ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিস। তোর কথা শুনে আমার মন মানসিকতা এমনিতেও এখন আর শিকারে বসবে না। তোর বিষয়টা আমি রাজমহলে যেয়ে তারপরে দেখছি। তোর এত বড় গলায় কথা বলার ক্ষমতা স্পর্ধা কিভাবে আসে সেটার বিবেচনাও তোকে আমি পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, চলো এখন, আমারও আর এইখানে এক মুহূর্ত ভালো লাগছে না। এই ছোট লোকের বাচ্চা আমাদের মন মানসিকতা আনন্দটাই মাটি করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল। এই কথা বলে রাজা সেইখান থেকে তার মেয়েকে সঙ্গে করে ক্ষিপ্ত হয়ে চলে যেতে থাকে। রাজা রাজমহলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে চিৎকার করে বলতে থাকে, ওই সবাই কোথায়? এক্ষুনি আমার সামনে এসে হাজির হও। রাজার এই হাঙ্কারে রাজার সহকর্মীরা দ্রুত গতিতে ছুটে এসে বলে, জি মহারাজ, বলুন কি করতে হবে, আপনি আদেশ করুন। রাজা তখন উচ্চস্বরে বলতে থাকে, আমি যে জঙ্গলে শিকার করতে যাই সেই জঙ্গলে এক ছোট লোকের বাচ্চা থাকে। আমি আজকে শিকার করতে যাওয়ার পরে সেই ছোট লোকের বাচ্চা আমার শিকারে ব্যাঘাত ঘটিয়েছে, এমনকি আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার ক্ষমতাও সে রেখেছে। যাও, এক্ষুনি গিয়ে তাকে ধরে নিয়ে আসো। রাজার প্রহরীরা তার কথা, তার আদেশ রক্ষা করতে সঙ্গে সঙ্গে ছুটে যায় সেই জঙ্গলে সেই লোকটিকে আটক করার জন্য। এক পর্যায়ে সেইখানে গিয়ে সেই লোকটির সামনে রাজার প্রহরীরা উপস্থিত হয়। তারপরে রাজার প্রহরীরা সেই লোকটিকে বলতে থাকে, এই ছোট লোকের বাচ্চা, চল আমাদের সঙ্গে। রাজার আদেশ, তোকে বন্দি করে নিয়ে রাজার সামনে রাখতে হবে। আমরা রাজার আদেশের গোলাম, আমাদের সেই কাজটা করতেই হবে। কেন ভাই, আমি কি করেছি যে আমাকে তোমরা আটক করে নিয়ে যাবে? আমাকে কেন বন্দি করবে তোমরা? তোর তো এত কথা শোনার মতো সময় আমাদের নেই। আমাদের ভালো কথাই তুই যাবি না তোকে আমরা বন্দি করে নিয়ে যাব? আরে না না ভাই, তোমাদের আর কষ্ট করে আমাকে বন্দি করতে হবে না। চলো, আমি নিজেই যাচ্ছি তোমাদের সঙ্গে। এই কথা বলে লোকটি নরম সুরে তাদের সাথে রাজমহলে প্রবেশ করে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাজামশাই বলতে থাকে, দেখ ছোট লোকের বাচ্চা, দেখ, তোকে আমি যা বলেছিলাম তাই করে দেখালাম। তোর মতো ছোট লোককে আমার আমার অন্দরমহলে আটক করে আনতে 2টা ঘন্টাও সময় লাগেনি। এইবার তো তুই আমার ক্ষমতা সম্পর্কে ধারণা নিশ্চয় করতে পেরেছিস। আর তোর মতো ছোট লোক আমাকে স্বীকার করতে বাধা দেয়। রাজার এইরকম কথা শুনে সেই লোকটি আবারও নরম সুরে রাজাকে বুঝিয়ে বলতে থাকে, দেখুন রাজামশাই, আপনি রাজা, এই রাজ্য আপনার, সেই জঙ্গলটাও আপনার, সবকিছুই আপনার। আপনার উচিত তো আমাদের প্রাণ বাঁচানো। আপনি আমাদের রক্ষা কবচ। সেইখানে আপনি যদি এক রক্ষা কবচ হয়ে আমাদের প্রাণ কেড়ে নেন, তাহলে আর আমাদের প্রাণটা বাঁচাবেটা কি বলেন? আমাদের জীবন তো আপনার হাতের মুঠোয় বন্দি। আমাদের জীবন আপনি রক্ষা করেন, আপনি আমাদের রক্ষা কবচ। তাহলে কিভাবে আপনি সেই রক্ষা কবচ থেকে জীবন বাঁচানোর পরিবর্তে জীবন কেড়ে নিচ্ছেন? সেই বনের পশু পাখি, নিরীহ প্রাণীগুলা আপনার তো কোনো ক্ষতিই করেনি। একটা জীবনের মূল্য কত সেটা তো আপনি ভালো বুঝেন। সেই পশু পাখি প্রাণীর মুখের দিকে একটাবার আপনি তাকিয়ে দেখেন, তাদের মুখে কতটা মায়া আবেগ দিয়ে ভরপুর। নেহাতি আমি সেই ছোট্টবেলা থেকে তাদের সঙ্গে একসাথে বড় হয়ে উঠেছি, তাই হয়তো তাদের প্রতি মায়া কাটিয়ে উঠতে না পারার জন্য তাদের প্রাণ বাঁচাতে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রেখেছি। লোকটির এই কথা শুনে রাজা তখন হাহা করে হেসে ওঠে আর বলতে থাকে, হে লোক,
তুমি শোনো, আমি তোমাকে এখানে বন্দি করে নিয়ে এসেছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য না। আমি তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য আমার অন্দরমহলে নিয়ে আসতে বাধ্য করেছি। আমি তোমার উপরে জঙ্গল থেকে আসলে ক্ষিপ্ত হয়ে ফিরে আসিনি, আর তোমাকে এখানে আমি ক্ষিপ্ত হয়েও ধরে নিয়ে আসিনি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তোমার এই নিরীহ পশু পাখি প্রাণীদের প্রতি যে মায়া টান, সেইটার উপরে অবাক হয়ে ভালোবাসা দেখে আমি তোমাকে নিয়ে এসেছি। তুমি একটা সাধারণ মানুষ হয়ে বনের পশু পাখি ও প্রাণীদের উপরে যতটা মায়া দেখিয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রেখেছো, সেইখান থেকে আমি সত্যিই মুগ্ধ। যাই হোক, আজকে থেকে তুমি আমার এই রাজ্যেই থাকতে পারো। তুমি চাইলে আমি তোমাকে জায়গা বাড়ি গাড়ি সবকিছু করে দিতে পারি। তুমি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমার রাজ্যে বিলাসবহুল জীবন কাটাতে পারো। না না রাজামশাই, আপনি বলেছেন, আমি এতেই অনেক খুশি। আমার জন্য সেই পশু পাখি দিয়ে ভরপুর, নিরীহ প্রাণী দিয়ে ভরপুর সেই ঘন জঙ্গলটাই ঠিক আছে। আমার মায়া মমতা ভালোবাসা তাদেরকে ঘিরেই। আপনি বলেছেন, এতেই আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। তবে আমি আপনার কথাটা রাখতে পারলাম না। আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলি মহারাজ। এই কথা বলে সেই লোকটি সেইখান থেকে ফিরে আসে। আর রাজা তার কথায় তার আচরণে মুগ্ধ হয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।